নমস্কার, আমি বিবেকানন্দ কাউন্সিল একাডেমি দুর্গাপুর থেকে বলছি। আমার অফিসের লোকেশন হচ্ছে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট দুর্গাপুর। তো আপনারা যখন আমার অফিসে আসবেন তার অ্যাড্রেসটা আমি বলে রাখি। দুর্গাপুর রেলওয়ে স্টেশন বাস স্ট্যান্ড, যেটা স্টেশন থেকে আমার অফিসের দূরত্ব হচ্ছে 600 মিটার। আপনার পায়ে হেঁটে 5 থেকে 6 মিনিটের ডিস্টেন্স। কাউকে যদি বলেন যে আমি ওয়েস্ট রেলগেট 2 নম্বর রেলগেট যাব অথবা পিডাব্লিউডি গভর্নমেন্ট অফিস যাব, তো চার মাথা মোড়েই আমার অফিস, একদম রাস্তার ধারেই। যেটা আরও শর্টকাটে বলে রাখি, দুর্গাপুর স্টেশন থেকে যেসব আমাদের সিটি সার্ভিসের যে বাসগুলো হয়, যেগুলো আপনার সিটি সেন্টার দিকে যায়, তো সেই বাসগুলোতে আপনি যদি চাপবার পর তার প্রথম যে স্টপেজটা পড়ে সেটা হচ্ছে রেলগেট। আপনি বাসে চেপে পরেও রেলগেটে নামতে পারেন। বাসে আপনার 2 মিনিট লাগবে, পায়ে হেঁটে 5 মিনিট লাগবে। আর যদি আপনি সিটি সেন্টার থেকে আসছেন, তাহলে সিটি সেন্টার থেকে দুর্গাপুর স্টেশনে ঢোকার বাসে যদি আপনি আসেন, তো স্টেশনের আগের লাস্টের স্টেশনে ঢোকার আগের স্টপেজ হচ্ছে রেলগেট। তো আপনাদেরকে অ্যাড্রেস বলে রাখলাম। তো বেসিক্যালি বিবেকানন্দ এডুকেশন কেরিয়ার কাউন্সিল একাডেমিতে কি হয়ে থাকে, আপনারা আসবেন বা কেন, বা আপনারা কাউন্সেলিং করবেন বা কেন, এবং আপনারা আমাদের কাছ থেকে কি কি সুযোগ সুবিধা পাবেন, সেই বিষয় নিয়ে আজকে আমি কথাগুলো বলবো। তো কাউন্সেলিং করাটা একটা স্টুডেন্টের পক্ষে কতটা প্রয়োজনীয়, তো যে কোনো জিনিসের ক্ষেত্রে কাউন্সেলিং করাটা সব থেকে বেশি প্রয়োজনীয়। আজকে আমরা শুধুমাত্র এডুকেশনের দিক থেকে না, তো অনেক ক্ষেত্রে আমরা কাউন্সেলিং করি। যেরকম আমাদের শরীর খারাপ হয়, যদি আমাদের কোনো শরীর খারাপ হয়, তো ফার্স্ট অফ অল আমাদের কোথায় যাওয়া দরকার, আমাদের কোন ডাক্তারকে দেখানো দরকার। প্রথম আমরা কীরকম দেখাই, আগে মেডিসিন ডাক্তারকে দেখাই। সেই মেডিসিন ডাক্তার আগে সেটা যাচাই করে যে আমাদের কী রোগ হয়েছে, তো সেই হিসাবে সে আপনাকে একটা ডাক্তারের বলে দেয় যে আপনার এই প্রবলেম হয়েছে, আপনি এই ডাক্তারের কাছে যান। তো সেক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রেও আপনাকে যদি সঠিকভাবে গাইডেন্স নিতে হয়, তো কাউন্সেলিং করাটা খুবই প্রয়োজন। কারণ আমরা বিগত বছর ধরে এবং সবসময় এই জিনিসটা নিয়ে লেগে থাকি কাজের উপরে, যে কোন কলেজে পড়লে ভালো হবে, কোন কলেজে প্লেসমেন্ট ভালো হবে, কোন কলেজে আপনাকে ইন ফিউচার ভালো সাপোর্ট করবে আপনার প্লেসমেন্টের পরে, এবং হোস্টেল ফ্যাসিলিটি বলো, কোন কলেজ আপনারকে অ্যাডমিশনের সময় 1 টাকা বলবে, অ্যাডমিশনের সময় আরেক টাকা নেবে না। তো একটা স্টুডেন্ট অ্যাডমিশন হতে গেলে অনেক কিছু প্রবলেম ফেস করে। তো আজকে সেই সকল সম্বন্ধে আমি জানাবো আপনাদেরকে যে কী কী হয়ে থাকে ডিটেলস। তো শুরু করা যাক, আপনারা আমাদের কাছে কেন আসবেন। তো ক্লাস 12 পাস করবার পর অনেকের চিন্তাভাবনা থাকে যে কোন কলেজে পড়লে পরে ভালো হবে স্যার, কোন কলেজে প্লেসমেন্ট ভালো হয়, কোন কলেজে হোস্টেল ফ্যাসিলিটি ভালো, কোনো কলেজে র্যাগিং হয় কি না। অনেক কলেজ আছে, হোস্টেলে অনেক সুসাইড হয়, মার্ডারও হয়ে থাকে। তো আমরা দেখেছি বিগত দিন ধরে অনেক খবরের পাতায়, অনেক কলেজের খবরের পাতায় আসে, অনেক কলেজের খবর টাকার বিনিময়ে খবরের পাতাতেও আসে না, নিউজেও দেখা যায় না। তো সেই সব সম্বন্ধেও আমরা অনেক কিছু দেখে থাকি এবং আমরা অনেক কিছু জেনে থাকি। তো আজকে আপনারা যেখানে থাকুন না কেন, সে বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, গ্রামাঞ্চল থেকে আপনারা থাকেন, আপনাদের আদৌ আইডিয়া থাকে না যে আজকে শহরাঞ্চলের কলেজগুলোতে কি ঘটছে। তাদের পড়াশুনো ব্যাকগ্রাউন্ড বলুন, পড়াশুনো তো আদৌ আলাদা ব্যাপার। আগে আপনার ছেলে 4 বছর সেখানে পড়াশোনা করবে, আপনি 4 থেকে 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা দিয়ে আপনি ইনভেস্ট করবেন যে এই কলেজে পড়ে। সেই কলেজ কি আদৌ ভালো, তার ম্যানেজমেন্ট কি আদৌ ভালো, তাদের হোস্টেল 4 বছরে আপনার ছেলে ঠিকঠাকভাবে সাপোর্ট পাবে? তো তো সেই সব জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এই সব জিনিসগুলো যতক্ষণ না আপনি ভালোভাবে জানবেন, কোনো দাদা, ভাই, বোন, কাকা, কাকিমা, তাদের লিঙ্কে আপনি অ্যাডমিশন হবেন না। কারণ এটা জাস্ট একটা দুটো ব্যাপার নয়। হয়তো আপনি এরকম অনেক আমরা দেখেছি, একটা স্টুডেন্ট 1 লাখ 2 লাখ টাকা দিল, অ্যাডমিশন হয়ে গেল, ঠিক আছে, দাদা বন্ধুর মাধ্যমে অ্যাডমিশন হয়ে গেল, সে বলে দিল তুই আয় অ্যাডমিশন হয়ে যা। কিন্তু সে দাদা বন্ধু ইন ফিউচার আপনাকে থাকবে না, ইন ফিউচার সাপোর্ট করবে না। অ্যাজ এ কাউন্সিলিং মাধ্যমে যদি অ্যাডমিশন হয়, তো সেক্ষেত্রে সে জানতে পেরে যাবে প্রথমতই সেই কলেজে হোস্টেল ফ্যাসিলিটি ভালো না খারাপ, সেই কলেজে সাপোর্ট পাবে কি না ইন ফিউচার পর্যন্ত। সেই কলেজে আজকে দাদা পড়ছে 4th ইয়ারে, আমি 1st ইয়ারে ঢুকলাম, দাদা 4th ইয়ার পাস করে বেরিয়ে গেল, এরপরে আমার কি হবে? আমাকে সাপোর্ট করার কে থাকবে? আমি পড়তে যাব ব্যাঙ্গালোর, আমি পড়তে যাব দিল্লি। তো সেই সব দিকগুলো অনেক কিছু ম্যাটার করে, কারণ আমরা হচ্ছি লোকালে। তো আপনার ছেলেকে বা তোমাদেরকে অলওয়েজ তোমরা আমাদের কাছ থেকে সাপোর্ট পেয়ে যাবে। ফার্স্ট সাপোর্ট কি পাবে? কলেজ, আদৌ কলেজটা ভালো কি না, সেই কলেজ সম্বন্ধে পুরো ডিটেলস আমাদের কাছে পেয়ে যাবে। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, ইঞ্জিনিয়ারিং হলো, ফার্মেসি হলো, ম্যানেজমেন্ট হলো, MBBS হলো, ঠিক আছে, এভরি সাবজেক্ট, যে কোনো
সে আউট অফ ইন্ডিয়া পর্যন্ত পড়তে যাক, আমার অফিস থেকে যদি কাউন্সিলিং করে সে কলেজ সম্বন্ধে অল ডিটেলস জানতে পেরে যাবে এবং আমরা সেই কলেজে রেফারেন্স দেবো যে কলেজে ইন ফিউচার তার ভালো একটা পড়াশোনা পাবে এবং ইন ফিউচার সে ভালো জায়গায় প্লেস হতে পারবে। কারণ এটা আমি কোনো কলেজ থেকে বলছি না যে আপনাকে বলবো আপনি আসুন 10,000 টাকা দিয়ে সিটটা বুকিং করে নিন, নাহলে এই কলেজটা আপনার পরবর্তীকালে আপনি সিট পাবেন না। এরকম অনেক কলেজ থাকবে আপনাকে কল করে পরে বলবে যে দাদা আজকে আসুন, আজকে সিটটা বুকিং করে দিন, নাহলে আপনি সিট পাবেন না। ঠিক আছে, এরকম অনেক কলেজের ক্ষেত্রে পাবেন আপনি। তো আপনাকেও চিন্তা ভাবনা করা দরকার যে আদৌ এই কলেজটা ভালো। তো যদি কলেজটা ভালো হতো তো আপনাকে কল করে বলতো যে তুমি এসে যাও, অ্যাডমিশন হয়ে যাও। যদি কলেজ ভালো থাকতো তাহলে আপনাকে নিশ্চয়ই কল করতো না যে সিট বুকিং করে দিয়ে যাও। ঠিক আছে, যে কলেজ ভালো হবে সে অটোমেটিক্যালি জানতে পারবে যে আজকে সিট বুকিং করে নাও, যে আমার সিট বুকিং করা দরকার কি দরকার না। তো সেই সব বিষয়গুলো এসে থাকে, সেইগুলো কিন্তু চিন্তা ভাবনা প্রথমত দরকার। এইটা হয়ে যাচ্ছে। সেকেন্ড পার্ট, আপনি আপনার ছেলেকে দিল্লি বা ব্যাঙ্গালোরে আপনি পাঠাবেন। প্রথমত আপনাকে এটা দেখা দরকার, আমি পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করছি, ওয়েস্ট বেঙ্গলে বাস করছি, কোয়ালিটি অফ এডুকেশনের দিক থেকে ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্কিং কত নাম্বারে আছে। আমি যে জিনিসটা নিয়ে পড়াশোনা করব, আমি বিটেক ইঞ্জিনিয়ারিং করব বা ফার্মেসি করব, আদৌ আমি এখানে প্লেসমেন্ট পাবো তো ভালো মতো? আদৌ এখানে ভালো চাকরি আছে তো? সেই সব জিনিসগুলো আমার রাজ্যে বাস করছি আমি যেখানে পড়াশুনো করছি সেই জায়গাটা আপনার খুব ভালো দেখা দরকার। আমি পশ্চিমবঙ্গে পড়বো, তো পশ্চিমবঙ্গের সম্বন্ধে আমাকে আগে ভালোভাবে জানা দরকার যে আমি বিটেক কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো, যেখানে একটা কলেজ মাস্টলি, অনেক কলেজ আছে পশ্চিমবঙ্গের, সেটা দুর্গাপুর বলুন বা আপনার কলকাতা বলুন, কোর্সের ফিস হচ্ছে বিটেক কম্পিউটার সায়েন্সের ফিস 6 থেকে 7 লক্ষ টাকার মিনিমাম কলেজের ফিস একটা ভালো এ গ্রেডের কলেজের ক্ষেত্রে। তার উপরে আবার 6 থেকে 7 লাখ টাকা ডোনেশন, মানে আপনার 4 বছরের ডিগ্রির জন্য কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে কত, 10 থেকে 12 লাখ টাকা ইনভেস্ট করতে হচ্ছে অনলি ফর কোর্স ফিস জন্য, প্লাস থাকা খাওয়া দাওয়া আলাদা খরচা, মানে মিনিমাম 6 থেকে 7,000 টাকা। তো সেক্ষেত্রে আপনার আরও বছরে আপনি ধরুন 1 লাখ টাকা থাকা খাওয়া দাওয়া প্লাস একটা ছেলের স্টাডিজের যেসব খরচাপাতি লাগে। তো মানে বিটেক কম্পিউটার সায়েন্স পড়তে গেলে আপনার 15 থেকে 16 লাখ টাকা খরচা হয়ে যাচ্ছে চোখ বন্ধ করে। তো এরকমও কলেজ আছে, আর এরকমও আমাদের পশ্চিমবঙ্গে কলেজ আছে যেখানে বিটেক কম্পিউটার সায়েন্স পড়তে গেলে আপনার 4 লাখ টাকা কোর্স ফি আছে, মিনিমাম 4 লাখ টাকা থেকে কোর্স ফি শুরু করে আপ টু 10 লাখ টাকা পর্যন্ত কোর্স ফি আছে। এটা পশ্চিমবঙ্গের কথা বলছি আমি। তো এই হচ্ছে কোর্স ফি। তো এবারে ফার্মেসি ক্ষেত্রেও সেম, ব্যাচেলার অফ ফার্মেসি যে 4 বছরের ডিগ্রি হয় সেইটা আপনার ছেলে যদি পশ্চিমবঙ্গে পড়ে, আদৌ কি ফার্মেসি ইন্ডাস্ট্রি সেরকম আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে? আমি যে কোয়ালিটি অফ এডুকেশন চাইছি, আমি 4 বছর যে ইনভেস্ট করব, আমি 4 বছরে যে 8 থেকে 10 লাখ টাকা দেবো, ফার্মেসির কলেজ ন্যূনতম 3 লাখ টাকা থেকে শুরু করে আপ টু 10 লাখ টাকা পর্যন্ত কলেজ আছে ওয়েস্ট বেঙ্গলে। এবারে তুমি যে কলেজে অ্যাডমিশন হতে চাইবে আমাদের কাছে আসলে তোমাকে অল ডিটেলস বলে দেওয়া হবে যে এবারে তোমার বাজেট অনুযায়ী, তোমার বাজেট কীরকম থাকবে সেই বাজেট অনুযায়ী আমরা তোমাকে কলেজ প্রোভাইড করব। সে 3 লাখ বলুন, 4 লাখ বলুন, 5 লাখ বলুন, 6 লাখ বলুন, 10 লাখ বলুন, এই বাজেট অনুযায়ী আপনি কত দূর আপনি যেতে পারবেন, আপনাকে পড়ানো দরকার। তো আমি ফার্মেসি লাইন নিয়ে পড়বো, ফার্মেসি যে কথা হচ্ছিল, তো ফার্মেসির কি আদৌ কোয়ালিটি আছে ওয়েস্ট বেঙ্গল? কোয়ালিটি অফ এডুকেশনের দিক থেকে ওয়েস্ট বেঙ্গলে ফার্মেসি ইন্ডাস্ট্রি অ্যাভেলেবেল আমাদের ওয়েস্ট বেঙ্গলে? দুর্গাপুরে অ্যাভেলেবেল? আপনি চাইছেন যে দুর্গাপুরে পড়াতে চাইছেন ছেলে মেয়েকে, আর কলকাতাও পড়াতে চাইছেন, তো ফার্মেসি ইন্ডাস্ট্রি অ্যাভেলেবেল? আফটার কলেজ কমপ্লিট করার পর আমি ফার্মেসি নিয়ে কোথায় পড়াশুনো করব? কোথায় চাকরি করব? আমি কি ব্যাঙ্গালোরে যাব বা দিল্লিতে যাব বা হায়দ্রাবাদে যাব? ফার্মেসি ইন্ডাস্ট্রি কোথায় আছে বেশি? তো এই সকল জিনিসগুলো দেখা দরকার। তো প্রথম কথা, ফার্মেসি লাইন নিয়ে যারা পড়াশোনার চিন্তা ভাবনা করছো, যাদের টাকা পয়সা নিয়ে একদম কোনো সমস্যা নেই, তো দেখো ফার্মেসির হয় প্রথম স্টার্টিং যেটা থাকে সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মেসি, 2 বছরের হয়। তারপরে হয় যাদের কোনো ওষুধ দোকানে, অনলি ফর ওষুধ দোকানের দরকার, আমি ওষুধ দোকান করব, আর আমার চাকরি বাকরি করার কোনো প্রয়োজন নেই, আমি ক্লাস 12-এ সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। ফার্মেসি পড়তে গেলে মিনিমাম যোগ্যতা আপনার লাগবে SC ST OBC যদি হয় তাহলে মানে ক্লাস 12-এ 40% নাম্বার থাকতে হবে আপনার টোটালের উপরে, প্লাস PCB ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ওপরে প্রত্যেকটা সাবজেক্ট পিছু রিটেনে 21+ নাম্বার থাকতে হবে এবং টোটালের ওপরে 40% নাম্বার থাকতে হবে। জেনারেল কাস্ট হলে 45% এবং পাস মার্ক রিটেনে 21+। তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি ফার্মেসি লাইন নিয়ে পড়ো, তুমি BSc নার্সিং করো,
তুমি 4 বছরের যে কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি করো যে কোনো কলেজের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে তোমাকে এসসি এসটি ওবিসি যদি হও তাহলে 40% নাম্বার থাকতে হবে, যদি জেনারেল কাস্ট হও তো সেক্ষেত্রে তোমার 45% নাম্বার থাকতে হবে, এবং রিটেন এক্সামে 21+ তোমার নাম্বার থাকতে হবে। তো টোটাল করে তোমার 40% এসসি এসটি ওবিসি এবং জেনারেল কাস্ট 45% নাম্বার থাকতে হবে। এইটা হয়ে গেল, ঠিক আছে। এরপরে এমবিবিএস এর কথা বলি। যারা ভাবছো এমবিবিএস পড়বো আমি, তো এমবিবিএস এর মিনিমাম কোয়ালিফিকেশন প্রত্যেক বছর আলাদা আলাদা থাকে, মানে কোয়ালিফাইড নাম্বার কোয়ালিফিকেশন তোমার সেম থাকতে হবে। তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতেই হবে, ম্যাথ না থাকলেও চলবে, না থাকলেও চলবে। এই 3টে সাবজেক্টে তোমার মিনিমাম, যদি জেনারেল কাস্ট হয় তো সেক্ষেত্রে 45%, 21+ প্রত্যেকটা রিটেন সাবজেক্টে থাকতে হবে। যদি এসসি এসটি ওবিসি হয় তো সেক্ষেত্রে তোমার 40% নাম্বার থাকতে হবে, আর নিট কোয়ালিফাই হতে হবে। তো প্রত্যেক বছরের নিটের র্যাঙ্কিং আলাদা আলাদা আসে। যারা নিট গত বছরের রেজাল্ট জানতে চাও, আমি তাদেরকে হোয়াটসঅ্যাপে আমার ডিটেলস পাঠিয়ে দেবো, তোমরা দেখে বুঝে নিতে পারবে যে নিট কোয়ালিফাই হলে আমি কীরকম কি আমার কোর্সের জন্য খরচা পড়বে। মিনিমাম নিট কোয়ালিফাই যদি নাম্বার থাকে 200-র ভেতরে নাম্বার থাকে, তো এমবিবিএস এর এখন যেটা বাজেট চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি করতে হয় আপনার 85 লাখ টু 1 crore, ঠিক আছে। আপনার ডিপেন্ড করে আপনার ছেলের নাম্বার কীরকম পাচ্ছে, নাম্বার যেরকম পাবে সেই ভিত্তিক তার কোর্সের খরচাটা হবে। সেটা 50 লাখ টাকা হতে পারে, সে যদি ভালো র্যাঙ্ক করে তাহলে 50 লাখও হতে পারে, 60 লাখও হতে পারে, 70 লাখও হতে পারে। এরপর গভর্নমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্টে কখন চান্স পাবে সে তার র্যাঙ্কিং কমসে কম 600-র আশেপাশে, মিনিমাম আপনি ধরে রাখুন 550-র উপরে গভর্নমেন্টে নাম্বার থাকতে হবে। আমি অল ডিটেলস আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, যারা মেসেজ করবে তাদেরকে আমি ডিটেলস পাঠিয়ে দেবো। গভর্নমেন্টের ক্ষেত্রে এমবিবিএস এর ক্ষেত্রে মিনিমাম 550-র উপরে নাম্বার থাকতে হবে। তো এরপরে এই বছর প্রত্যেক বছর আলাদা আলাদা কাট অফ হয়, তো এই বছর কাট অফ কী হবে 2025-এ সেটা আমার জানা নেই। তো এই হচ্ছে ব্যাপার। এমবিবিএস যদি কেউ ভাবছো যে আমি এমবিবিএস পড়বো, আমার বাজেট কম আছে, তো সেক্ষেত্রে তোমরা আউট অফ ইন্ডিয়া যেতে পারো। আউট অফ ইন্ডিয়াতে মিনিমাম কলেজ আপনার 35 লাখ টু শুরু করে, মানে ইনক্লুডিং হোস্টেল, থাকা, খাওয়া দাওয়া, আপনার 4.5 বছরের পড়াশোনা সমেত নিয়ে পরে বলছি আমি, মিনিমাম কলেজ আউট অফ ইন্ডিয়া মানে আপনার রাশিয়া, ইউরোপ কান্ট্রি হয়ে গেল, এশিয়া কান্ট্রি হয়ে গেল, আপনার যা চীন, জাপান, ইউক্রেন, আদার্স অনেক স্টেট আছে যেখানে আপনার 30 লাখ টাকা থেকে শুরু করে আপ টু 50 লাখ টাকার ভেতরে থাকা, খাওয়া দাওয়া সব কিছু হয়ে যাবে পড়াশোনার দিক থেকে, ঠিক আছে। আরও বিষয় বেশি কিছু জানতে আপনারা আমার অফিসে আসবেন, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এমবিবিএস এর পার্ট। তো প্রথম কথা এই জিনিসগুলো হয়ে গেল। এরপরে আরও একটা কথা বলে রাখি, ধরো তুমি ক্লাস 12-এ পড়ছো, এখন ক্লাস 12-এ পড়ার পর তোমার ফিজিক্সে ফেল করে গেছো, তুমি ফিজিক্স বা কেমিস্ট্রিতে তুমি ব্যাক করে গেছো, তো তুমি কি করবে এখন? তুমি কি একটা বছর ল্যাপস করবে? তুমি কি এখন যদি একটা বছর ল্যাপস করো বা রিভিউ করো, যদি মনে হয়ে থাকে যে আমার একটা বছর আমি ল্যাপস করব তো সেক্ষেত্রে করতে পারো। যদি ভাবো যে আমি রিভিউ করব তো সেক্ষেত্রে রিভিউও করতে পারো। তাছাড়াও আপনাদের কাছে আরও একটা উপায় আছে, যেটা হচ্ছে অন ডিমান্ড এক্সাম। ওপেন থেকে এক্সাম হবে, কিছু কিছু বোর্ড আছে, তো সেই বোর্ডের ডিটেলস আপনারা যখন আসবেন সে আপনাদেরকে বলে দেওয়া হবে। কিছু কিছু বোর্ড আছে, তো আপনার যেরকম এনআইএস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, এটা আছে, BOSC, এটা আপনার গ্যাংটক, যেটা সিকিম স্টেট, এটারও আছে। অন ডিমান্ড বলে একটা এক্সাম হয়। ধরুন আপনার ছেলে কেমিস্ট্রি বা ফিজিক্সে ফেল করেছে, তো ফিজিক্সে ফেল করার পর আপনি ভাবছেন আপনার ছেলেকে একটা বছর ল্যাপস করাবো না, আর ফিজিক্স হচ্ছে মাদার সাবজেক্ট। ফিজিক্স আর কেমিস্ট্রিতে ফেল করলে স্টুডেন্ট কোনো কিছু বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবে না। সে না পারবে ইঞ্জিনিয়ারিং করতে, না পারবে এমবিবিএস করতে, না পারবে নার্সিং করতে, ঠিক আছে। তো আপনার ছেলে ফিজিক্স বা কেমিস্ট্রিতে ফেল করেছে, তো সেক্ষেত্রে কি হয়, অন ডিমান্ড এক্সামের ক্ষেত্রে যেদিনকে রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোবার 2-3 মাস ধরে অন ডিমান্ড এক্সাম চলে। সেক্ষেত্রে আপনার ছেলের যেটা পুরনো রেজাল্ট আপনি পাবেন, সেই রেজাল্টে পাস করা যে সকল সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টগুলো নতুন রেজাল্টে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। যখন ওপেন থেকে এক্সাম দেবে, অন ডিমান্ড এক্সাম অনলি ফর সেই সাবজেক্টে এক্সাম দিতে হবে যে সাবজেক্টে সে ফেল করেছে। এবারে স্টুডেন্ট যদি বলে আমি একটা বিষয়ে কম নাম্বার পেয়েছি, আমি ওটাতেও পরীক্ষা দেবো, তো সেক্ষেত্রে সে 2টো বিষয়ে পরীক্ষা দিতে পারে বা 3টে বিষয়ে পরীক্ষা দিতে পারে। প্রত্যেকটা সাবজেক্ট এবং প্রত্যেকটা বিষয়ের উপরে আপনার টাকাটা খরচা হয়। 100% আমরা হেল্প করি যাতে একটা স্টুডেন্ট পাস করে যায়, তাদের একটা ইয়ার ল্যাপস না হয়। সেই পাস করবার দায়িত্ব আমাদের। যতটা হেল্প করব আমরা শিক্ষার দিক থেকে, প্লাস
পাস করিয়ে আফটার ক্লাস 12 পাস করিয়ে এটা কি হয়, আপনার ছেলে ধরুন যেদিনকে রেজাল্ট বেরোলো, রেজাল্ট বেরোবার পর আমাদের কাছে আসলো, আমরা অন ডিমান্ডের এক্সাম অ্যাডমিশন করে দিলাম। এবারে পরীক্ষার যেদিন পড়বে এটা দু রকমের পরীক্ষা হয়। একটা হয় এক্সাম সেন্টারে যেয়ে পরে পরীক্ষা দিতে হবে, আর একটা বাড়িতে বসে কম্পিউটারে দুটো বা একটা কম্পিউটার যদি থাকে বা একটা মোবাইল থাকে, তো সেক্ষেত্রে মোবাইলেও পরীক্ষা দিতে পারবে, অনলাইনে মোবাইলেও পরীক্ষা দেওয়া যাবে, অপশান থাকে অনলাইনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কি হয়, ধরুন আপনার ছেলে ফিজিক্সে ফেল করেছে, যখন ও পরীক্ষা দেওয়া হয়ে গেল, পরীক্ষা দেওয়ার পর নেক্সট যখন রেজাল্টটা যখন পাবে, পুরনো রেজাল্টটা তো ও প্রথমে সাবমিট করছে আমাদের কাছে জেরক্স কপি, তো পুরনো রেজাল্টে যে সকল পাস মার্কসগুলো থাকছে সেগুলো নতুন রেজাল্টের নতুন বোর্ডে সেই নাম্বারগুলো ক্যারি ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, এবং যেটা অনলি ফর ফিজিক্সে পরীক্ষা দিচ্ছে সেই ফিজিক্সের নাম্বারটা ওখানেও ক্যারি ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, তখন সে পাস করছে নতুন বোর্ডে। তো সেক্ষেত্রে নতুন বোর্ডে যে রেজাল্টটা আসছে ওটা ফ্রেশভাবে নতুন রেজাল্ট পেয়ে যাবে। এরপরে স্টুডেন্ট যে বিষয় নিয়ে অ্যাডমিশন হতে চাইবে, সেটা ফার্মেসি বলুন বা ইঞ্জিনিয়ারিং বলুন বা এমবিবিএস বলুন, তারপর সেটা আমরা অ্যাডমিশন করিয়ে থাকবো। আর এটা 100% আমরা রেসপন্সিবিলিটি নিয়ে থাকি, একটা স্টুডেন্টকে এতটা পর্যন্ত আমরা সাপোর্ট দিয়ে থাকি, আমি সাপোর্ট দিয়ে থাকি যে সে পাস করুক, এবং পাস করাবার দায়িত্ব আমাদের, পাস করিয়ে তাকে অ্যাডমিশন করাবার দায়িত্ব আমাদের, তাকে গাইডেন্স আমরা দেবো 100%। এটা হচ্ছে অন ডিমান্ড এক্সাম, ঠিক আছে, এই একটা সাপোর্ট পেয়ে যাবে। নেক্সট, এরপরে আপনারা কেন আমাদের কাছে আসবেন, আবার একটা কথা বলে রাখি। দেখুন, প্রথম কথা, ফার্স্ট আপনি কলেজের অপশান পেয়ে যাচ্ছেন। যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াতে চান, অল ওভার ইন্ডিয়ার অপশান পেয়ে যাচ্ছেন, কোন কলেজে পড়ালে ভালো হবে, কোন কলেজে প্লেসমেন্ট ভালো হবে, কোন কলেজে আপনার হোস্টেল ফ্যাসিলিটি ভালো হবে, এই ডিটেলসগুলো আপনি ভালোভাবে আমাদের কাছে জানতে পারছেন, ঠিক আছে। এখানে কোনো একটা কলেজ নিয়ে আমরা কাজ করি না যে একটা কলেজে আপনাকে বলে দেবো এখানে অ্যাডমিশন হয়ে যান, ঠিক আছে। আপনি আপনার বাজেট অনুযায়ী কলেজ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন। আমরা কোনো কলেজ নিয়ে দাদাগিরি করব যে এই কলেজে অ্যাডমিশন হয়ে যাও এটা ভালো, ওরকম কোনো কিছু না। আপনাদের যদি টার্গেট থাকে যে এখানে অ্যাডমিশন করাবো, তো আপনারা যদি বলেন যে করাতে, আমরা সেখানে করিয়ে দেবো। তো সেক্ষেত্রে আমরা এক্সট্রা কলেজের ফিস ছাড়া কোনো কিছু নিয়ে থাকি না, যেটা কলেজের ফিস সেটাই আপনাকে দিতে হবে, প্লাস আমাদের কাউন্সিলিং ফিস লাগে অনলি ফর সেটাই, বাকি কলেজের ফিস যেটা থাকে সেটাই, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে এটা প্লাস স্কলারশিপ। একটা স্টুডেন্ট স্কলারশিপ পেতে গেলে, স্কলারশিপের জন্য মিনিমাম, যদি মানে সরকারি স্কলারশিপ যদি ক্যাশ টাকা যেটা হয়, যেটাকে বলা হয় বিবেকানন্দ স্কলারশিপ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, আউট অফ বেঙ্গল যদি পড়তে যায় সেটাকে বলা হয় এনএসপিসি স্কলারশিপ, ন্যাশনাল স্কলারশিপ। এই স্কলারশিপ, ন্যাশনাল স্কলারশিপ তখনই পাওয়া যায় যখন একটা স্টুডেন্ট ক্লাস 12-এ 50%-এর ওপরে যদি নাম্বার থাকে, এরপরে যদি হায়ার এডুকেশনের জন্য যদি ফার্মেসি পড়ে, নার্স, সেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটা সবার খুবই প্রয়োজন হয়, যে একটা হায়ার এডুকেশন করতে গেলে অনেকটা টাকার প্রয়োজন হয়। তো স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্টুডেন্ট লোন যেগুলো হয়, এডুকেশনাল লোন, সেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপ টু 10 লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়। সেগুলোরও ব্যবস্থা, এডুকেশনাল লোন করে দেওয়ার ব্যবস্থাও, সেটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন, এবং আমরা সেটা পেতে আপনাকে সাহায্য করব। অল প্রসিডিওর আমরা এখান থেকে করে দেবো, সেই ডিটেলস আপনি পেয়ে যাচ্ছেন। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আপ টু 10 লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হয় 15 বছরের জন্য। একটা স্টুডেন্ট যতদিন পড়াশুনো করবে তাকে তাকে ততদিন টাকা দিতে হবে না। কলেজ কমপ্লিট করার পরও একটা বছর তাকে সময় দেওয়া হবে, যে যতদিন না সে চাকরি পাচ্ছে তারপরও একটা বছর সময় দেওয়া হয়, তারপর থেকে টাকাটা শোধ করতে হয়। সেই শোধ করার টাইমটা থাকে 15 বছর পর্যন্ত। ধরুন ফার্মেসি লাইন নিয়ে পড়ছে আপনার ছেলে, যেটা আর স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাংক টোটাল টাকাটাই লোন দিয়ে থাকে না, কিছু সময়ের ক্ষেত্রে, কিছু কোর্সের ক্ষেত্রে অনলি ফর অ্যাডমিশন ফিস যেটা থাকে, সেই অ্যাডমিশন ফিসটা আপনাকে দিতে হবে। অ্যাডমিশন ফিস দেওয়ার পর বাকি যে টাকাটা থাকছে সেই টাকাটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাংক লোন প্রোভাইড করবে। ব্যাংক টাকাটা কোনো স্টুডেন্টকে কোনোদিনও ক্যাশ বা কোনোদিনও হাতে দেয় না। এটা যখন স্টুডেন্ট অ্যাডমিশন হয়ে যাবে, অ্যাডমিশন লেটার, বোনাফাইড লেটার নিয়ে অ্যাপ্লাই করতে হয়, সেই অ্যাপ্লাই আমরা করে দেবো যাতে স্টুডেন্ট লোনটা পাই। অ্যাপ্লাই করবার পর ব্যাংক সেটা যায় আপনার স্টুডেন্ট ক্রেডিট কার্ড দপ্তরে, ওইখানে ভেরিফাই করার পর সেটা কলেজে যায়। এবার কলেজ সেটা ভেরিফাই যখনই করে তখন ব্যাংকের কাছে যায়, ব্যাংক তখন বলে, তখন ব্যাংক লোনটা অ্যাপ্রুভাল করে, অ্যাপ্রুভাল করার পর সেইটা কলেজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে। তো এই লোনটা মানে ধরুন আপনার ছেলে বিটেক ইঞ্জিনিয়ারিং পড়বে বা বিএসসি নার্সিং পড়বে, বিটেক পড়তে গেলে 5 লাখ টাকা দরকার, আপনার 3 লাখ টাকা লোনের দরকার। প্রথম আপনি 2 লাখ, আপনার সেকেন্ড ইয়ারে দরকার, থার্ড ইয়ারে দরকার, ফোর্থ ইয়ারে দরকার, ঠিক আছে। তো সেকেন্ড ইয়ারে যে 1 লাখ টাকা লোনের দরকার, তো সেইটা আপনাকে সেকেন্ড ইয়ারে অ্যাপ্লাই করতে হবে।
ফার্স্ট ইয়ারে যেহেতু আপনি ফার্স্ট ইয়ারের টাকা দিয়ে দিয়েছেন, তো সেকেন্ড ইয়ারে যে টাকাটা থাকছে সেই সেকেন্ড ইয়ারের টাকা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেকেন্ড ইয়ারে যখনই আপনি অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পর প্রত্যেক বছরে এটা অ্যাপ্লাই করতে হবে, প্রত্যেক বছর। কারণ ব্যাংক জানে না যে তুমি ফার্স্ট ইয়ারে পাস করেছো কিনা, সেকেন্ড ইয়ারে পাস করেছো কিনা, কারণ টাকাটা কোর্সের টাকা, ফুল কোর্সের টাকা ব্যাংক কোনোদিনও একবারে কলেজকে দিয়ে থাকে না। প্রত্যেক বছর বছর রেনিউ যখনই করবে, প্রত্যেক বছর বছর টাকাটা তোমাকে ব্যাংক কলেজে ট্রান্সফার করে দেবে। এটাই হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রসিডিওর। তো এটা হচ্ছে ডিটেলস। তো আর এটা হচ্ছে এডুকেশনাল লোন, তো সেটাও আমরা পেতে সাহায্য করব। স্টুডেন্ট ক্রেডিট কার্ড হয়ে গেল, প্লাস তুমি আমাদের কাছে জানতে পেরে যাচ্ছ কোন কলেজে পড়লে পরে ভালো হবে। আজকে তুমি বাঁকুড়া বা বর্ধমান বা পুরুলিয়া কোনো এক গ্রামাঞ্চলে থাকো, তোমার কোনো আদৌ কোনো কলেজ সম্বন্ধে কোনো আইডিয়া নেই, কারণ তুমি এক গ্রামে থাকো, তুমি কোথায় ঘুরবে? একদিনে তুমি কটা কলেজ ঘুরবে? কোথায় যাবে? দিল্লি যাবে, ব্যাঙ্গালোর যাবে, না কলকাতা যাবে? কোথায় কোথায় ঘুরবে? তো সেদিক থেকে আমাদের কাছে এলে ফুল ডিটেলস পেয়ে যাচ্ছ একটা কলেজের, কোন কলেজে কত টাকা কোর্স ফি পড়ছে, কোন কলেজে পড়লে গেলে কত টাকা স্কলারশিপ পাচ্ছ, এভরিথিং ডিটেলস আমাদের কাছে তুমি পেয়ে যাচ্ছ। এটা ডিটেলস তুমি পেয়ে যাচ্ছ। প্লাস আপনার ছেলে যে ব্যাঙ্গালোরে পড়বে, ব্যাঙ্গালোরে 4টে বছর পড়বে, পড়ার সময় যদি কোনো অসুবিধা হয়, আপনি কি পারবেন সেই জায়গায় তাকে কোনো প্রবলেম থেকে উঠিয়ে নিয়ে আসতে? কারণ আমরা পারবো, কারণ আমরা প্রত্যেকটা বছর সেই কলেজের সাথে কাজ করছি, সেই কলেজ সম্বন্ধে আমরা জানি। কোনো অসুবিধা যদি হয় সেদিক থেকে আমরা সাপোর্ট করতে পারবো, তার অসুবিধার দিক থেকে আমরা তুলে নিতে পারবো। আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিয়ে রাখছি। ধরুন আপনার ছেলে বিটেক পড়ছে ব্যাঙ্গালোরে, 2 বছর কমপ্লিট করলো, 2 বছর পর্যন্ত ফাইন্যান্সিয়ালি কোনো প্রবলেম হলো না। 3 বছরের বেলায় আপনার ফ্যামিলিতে কোনো প্রবলেম হলো, যে আমি থার্ড ইয়ারে আপনার সমস্যা হয়ে গেল যে আমি টাকা দিতে পারছি না। তো সেই টাকা যদি না দিতে পারে, সেইটার জন্য আমরা এডুকেশনাল লোন করে দেবো, বা যদি পরীক্ষা নাও দিতে পারে না, তো সেদিক থেকে আমরা সাপোর্ট করব কলেজকে বলে পরে কোনো রকম কোনো কনসেশনের দিক থেকে, যাতে ওর পরীক্ষাটা না আটকায়। এবার আপনি যদি একা যে ডাইরেক্টলি অ্যাডমিশন হয়ে যান, প্রথম কথা আপনার কোনো আইডিয়া থাকছে না কলেজ সম্বন্ধে, কলেজ আপনাকে না কোনো ভ্যালু দেবে, আর না কোনো আপনার কোনো অসুবিধা পড়লে আপনাকে কলেজ সাপোর্ট করবে, কারণ লিগালি আপনি ভালোভাবে কোনো কিছু জানেন না, না কোনো আপনার কাছে কলেজটা টোটালি আননোন পারসন। আর আমরা প্রথম কথা লিগ্যাল থেকে আনলিগ্যাল কলেজের অল ডিটেলস সম্বন্ধে আমরা ভালোভাবে জানি, আর কোন কলেজ কি ভালো করতে পারে, কি খারাপ করতে পারে, সেই সব জিনিসগুলো আমরা জানা আছে ভালো মতো। আর প্রথম কথা, অ্যাজ এ আমি ল স্টুডেন্ট এখনও পর্যন্ত, তো কেউ আমার সাথে বেইমানি করবে এতটা সহজে, তো এত সোজা হয়ে যাবে না, ঠিক আছে? কাউকে ছেড়ে কথা বলবো না আমি, কারণ আমার স্টুডেন্টসে সে আমার একাডেমি থেকে অ্যাডমিশন হচ্ছে, আমি কাউন্সিলার। আমার স্টুডেন্টের সাথে যদি কোনো মিসবিহেভ হয়, আমার স্টুডেন্টের সাথে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, আমার স্টুডেন্টকে যদি কোনো স্টুডেন্ট বলে, কলেজ বলে আজকে 4 লাখ টাকা বলে পরে কালকে 10 লাখ টাকা নিচ্ছে, সেসব কিন্তু আমি মানতে দেবো না, সেসব কিন্তু আমি কোনোদিনও হতে দেবো না। কারণ যেটা প্রসিডিওর, যেটা ফার্স্ট ডিলিং হবে, যে 4 লাখ ফিস, তো 4 লাখ টাকাই দিতে হবে। বাকি এক্সাম ফিস, ছোটোখাটো টুকটাক যেগুলো ওগুলো হয়, ওগুলো আলাদা ব্যাপার। কিন্তু বাকি যেগুলো প্রসিডিওর, আপনার সেমিস্টার ফিস কোনোদিনও আজকে হঠাৎ করে বলে দিল 1 লাখ টাকা বেড়ে গেছে, এরকম অনেক কলেজ অনেক স্টুডেন্টের সাথে করে থাকে। অ্যাডমিশন করবার সময় তো আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে ফুলের মালা দিয়ে আপনাকে পরিয়ে দেবে যে আপনি চলে এসেছেন, অ্যাডমিশন হয়ে গেছেন। অ্যাডমিশন যেই একবার হয়ে যাবেন, আপনাকে পাত্তা দেবে না তারা। তো এইসব দিকগুলো থেকে, এইসব ধান্দাবাজি কলেজ থেকে, এইসব অনেক মার্কেটে অনেক এজেন্টও ঘুরে বেড়াচ্ছে আপনাকে বিপদে ফেলার জন্য। আপনার সাথে হয়তো মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনার দাদা ভাই বোন এদিক ওদিক অনেককে পাবেন, আপনি মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে অ্যাডমিশনটা করিয়ে দেবে। তো প্রথম কথা অ্যাডমিশনই হয়ে যাবেন, তারপরে নেক্সট যদি কোনো প্রবলেম ফেস করতে হয়, সেটা আপনাকে ফেস করতে হবে আর আপনার স্টুডেন্টকে ফেস করতে হবে। তো সময় থাকতে কাউন্সিলিং করুন, সেটা আমার কাছে আসুন বা আদার্স কোনো জায়গায় যান। বিনা কাউন্সিলিং ছাড়া কোনো স্টুডেন্ট কোথাও অ্যাডমিশন হবে না। তো যদি অ্যাডমিশন হও, নিজের রিক্সে অ্যাডমিশন হবে, কারণ এডুকেশনটা জাস্ট একটা কোনো মানে সেই ঝালমুড়ির মতো নয় খেয়ে নিলাম। এটা তোমাকে 4 বছর ধরে পড়তে হবে, 4 বছর ধরে তুমি সেই জায়গায় থাকছো, 4 বছর বা 3 বছর হোক, তোমরা যে কোর্স করবে, প্লাস সেই জায়গার ব্যাপার সম্বন্ধে, তো সেই সম্বন্ধে আগে ভালোভাবে ডিটেলস তোমাদেরকে জানতে হবে, তারপর তোমাকে অ্যাডমিশন হতে হবে, ঠিক আছে? তো অনেক কিছু ফ্রড হচ্ছে, এরপরে অনেক এজেন্ট হয়, অনেক এদিক ওদিক দাদা, অনেক বড় বড় দাদা হয়, অনেক বড় বড় দাদারা বহুত বড় বড় গল্প বলবে আপনাকে অ্যাডমিশনের সময়, আশেপাশে পাড়া প্রস্তুতি, যে এখান থেকে চল আমরা অ্যাডমিশন করে দিচ্ছি, এখানে চল অ্যাডমিশন করে দিচ্ছি। প্রথম কথা, তাদের তো কোনো লাইসেন্স নেই, না কোনো কিছু করতে পারছে, না কোনো কিছু বলতে পারছে, এরকমই করতে পারবে। আর আজকে আমরা কাজ করছি বিগত বছর ধরে, আমরা একটা লাইসেন্সের সাথে কাজ করছি, কারণ আমাদের পেশাই হচ্ছে এটা। আমরা কোনো স্টুডেন্টকে মিথ্যে কথা বলবো,
যে এইখানে এটা চলে যাও, বা মিথ্যে কথা প্রবচন দেবো যে তুমি এটা করলে এটা হবে, সেরকম কোনোদিনও হবে না। কারণ আমরা একটা স্টুডেন্টকে ভালোভাবে, আমাদের কাউন্সিলিং করাটাই কাজ, কাউন্সিলিং করে অ্যাডমিশন করানোটা। কারণ আজকে আপনাকে যদি ভালোভাবে পরিষেবা দিয়ে থাকি কাউন্সিলিংয়ের মাধ্যমে, তাহলেই আপনাদের কাছ থেকে আমরা স্টুডেন্ট পাবো, এবং আমাদের কাজই হচ্ছে এটা, আদার্স আর কোনো কিছু না। আমরা কোনো কলেজ, একটা কলেজের হয়তো একটা স্টুডেন্ট তাদের কাছ থেকে চলে গেলে কোনো যায় আসে না, কারণ একটা কলেজ সম্বন্ধে সবাই ডিটেলস জানে না। তো সেই স্টুডেন্ট, তাদের একটা কলেজে একটা স্টুডেন্ট কোনো যাই আসে না, ওদের কাছে আবার গাদা গাদা স্টুডেন্ট চলে যাবে, যে যেরকম পারছে, কারণ ওদের ধান্দাই হচ্ছে ওটা। কারণ আর এটা আমাদের কাউন্সিলিং অফিস, আমাদের পরিষেবাই হচ্ছে একটা স্টুডেন্টকে ভালো পরিষেবা দেওয়া। কারণ কাউন্সিলিং অফিস, আমরা তো কোনো সাবজেক্ট নিয়ে পড়াচ্ছি না। আর কাউন্সিলিং কখন করছি আমার যখন সেই সম্বন্ধে টোটাল ধারণা থাকছে, তারপরে আমি কাউন্সিলিং করছি, তারপরে আমি একটা স্টুডেন্টকে অ্যাডমিশন করাচ্ছি সেই জায়গাতে। আর আজকে আমার অফিস থেকে যেখানে অ্যাডমিশন হোক, ব্যাঙ্গালোর হোক বা দিল্লি হোক বা হায়দ্রাবাদ হোক বা কলকাতা হোক, অ্যাডমিশন থেকে শুরু করে সব প্রসিডিওর আমাদের কাছ থেকে পেয়ে যাবে, এভরিথিং হেল্প পেয়ে যাবে। তাকে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া পর্যন্ত, ফার্স্ট অফ অল প্রত্যেক বছরই যত স্টুডেন্ট হয় ব্যাঙ্গালোরের ক্ষেত্রে বা দিল্লির ক্ষেত্রে হোক, তাদেরকে ব্যাঙ্গালোর প্রথমবারের জন্য নিয়ে যাওয়া আমার সাপোর্ট থাকে। সে কীভাবে যেতে হবে, সেটার টিকিট যখন করা হয় একসাথে করি আমরা, টিকিটের টাকা আলাদাভাবে লাগে, সেটা দিল্লি হোক বা ব্যাঙ্গালোর হোক, প্রথমবারের জন্য নিয়ে যাওয়া, দেখিয়ে দেওয়া, কলেজ সেগুলো আমরা সাপোর্ট করে থাকি প্রথমবারের জন্য। তারপর আপনি যান একা আপনার ছেলের সাথে দেখা করতে, মেয়ের সাথে দেখা করতে, সেই সবগুলো পুরো, যদি কোনো সমস্যা হয়ে থাকে তখন আপনি আমাকে বললেন। এটা হচ্ছে ফার্স্ট। তো নেক্সট, বিটেক ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে আবার বলে রাখি, কম্পিউটার সায়েন্স নিয়ে যদি কেউ পড়তে যাও, মিনিমাম কলেজ 4 লাখ টাকা থেকে শুরু করে আপ টু 20 লাখ টাকা পর্যন্ত কলেজ আছে। যদি ফার্মেসি লাইন নিয়ে পড়তে চাও, 3 লাখ টাকা থেকে শুরু করে আপ টু 20 লাখ টাকা পর্যন্ত কলেজ আছে। তারপর বিএসসি নার্সিংয়ের উইথ হোস্টেল, থাকা খাওয়া সব কিছু নিয়ে 5 লাখ টাকা থেকে শুরু করে 10 লাখ টাকা পর্যন্ত কলেজ আছে। যারা ডক্টর অফ ফার্মেসি নিয়ে পড়াশুনো করবো ভাবছো, ডক্টর অফ ফার্মেসি হয় 5.5 বছরের কোর্স। যারা ফার্মেসি লাইন নিয়ে পড়াশুনো করবো ভাবছো, ব্যাচেলার অফ ফার্মেসি 4 বছরের ডিগ্রি যারা ভাবছো, তো যাদের কোনো টাকা পয়সার কোনো সমস্যা নেই, যারা নিটে, যাদের এমবিবিএস পড়ার ইচ্ছা ছিল কিন্তু এমবিবিএস এখন সে পড়তে পারছে না, কারণ এমবিবিএস পড়তে গেলে 1 কোটি টাকা খরচা, তো সেই সকল স্টুডেন্টকে আমি বলবো তারা ডক্টর অফ ফার্মেসি পড়ো। ডক্টর অফ ফার্মেসি 12-13 লাখ টাকা থেকে কলেজ শুরু করে আপ টু 30 লাখ টাকা পর্যন্ত কলেজ হয়। ঠিক আছে, এই কোর্সটা 5.5 বছরের। অ্যাজ এ তুমি একটা ডক্টরের ডিগ্রি পাচ্ছ, অ্যাজ এ মেডিসিন ডক্টর পর্যন্ত তুমি হতে পারছো ডক্টর অফ ফার্মেসির ক্ষেত্রে। আর ডক্টর অফ ফার্মেসি যদি তুমি পড়ো 5.5 বছরের কোর্স, এই কোর্সটা কমপ্লিট করার পর অ্যাজ এ কম্পেয়ার টু এমবিবিএস, ইন ফিউচার যখন অল ওভার ইন্ডিয়াতে এটা চালু হয়ে যাবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাই কলেজ আছে যেটা বিগত 2024 থেকে শুরু হয়েছে, বাকি ওয়েস্ট বেঙ্গলের বাইরে 10-15 বছর ধরে এই কোর্স শুরু হয়ে গেছে। তো এই কোর্সটা হাইলি ডিমান্ডেবল। কলেজ কমপ্লিট করার পর মিনিমাম 1 লাখ টাকার উপরে স্যালারি থাকে, ভালো ডিমান্ডেবল কোর্স। তো এটাও যখন আপনার অল ওভার ইন্ডিয়াতে অ্যাভেলেবেল হয়ে যাবে সব স্টেটের ক্ষেত্রে, এটাও আপনার আশা করি নিটের আওতায় চলে আসবে। নিট যারা কোয়ালিফাই করবে তখন তারা ডক্টর অফ ফার্মেসি পড়তে পারবে। তো যারা এই বিষয় সম্বন্ধে জানো না, আমাকে কল করবে, আমরা বলে দেবো, আর অ্যাডমিশন হতেও আমরা সাহায্য করব। যারা চাইছো 4 বছরের ফার্মেসি করতে, তার থেকে ভালো একদম ডক্টরের ডিগ্রি করো। এইটা করার পর তোমার একটা লেভেল থাকবে, আর নামের আগেও তুমি ডক্টরেট ডিগ্রিটা তুমি লিখতে পারবে যে আমি ডক্টর অফ ফার্মেসি করেছি। এটা হচ্ছে জাস্ট। তো এই হচ্ছে ফার্মেসির ক্ষেত্রে। এরপরে বলে রাখি, কোনো স্টুডেন্ট যদি ভেবে থাকো যে আমার ফ্যামিলি ইনকাম বছরে 2.5 লাখ টাকার নিচে, আমার মা বাবার ইনকাম বছরে 2.5 লাখ টাকার নিচে, আমার পড়াশুনো করার জন্য সামর্থ্য নেই সেরকম, আমি ইঞ্জিনিয়ারিং কীভাবে পড়বো, আমার বাবা হয়তো হার্ডলি 40-50 হাজার টাকা খরচা করতে পারবে, বা আমি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, তো সেক্ষেত্রে অনলি ফর মেয়েদের জন্য বেটি বাঁচাও বেটি পড়াও বলে একটা স্কলারশিপ আছে। তো কিছু কিছু ইউনিভার্সিটি হয়, আপনারা হয়তো সেসব জিনিস সম্বন্ধে জানেন না, কারণ আমরা একাডেমি চালাই, আমাদের কাছে অনেক কিছু ইনফরমেশান আসে, কলেজ থেকে ইনফরমেশান আসে যে এই কলেজে এরকম স্কলারশিপ দিচ্ছে। তো আমার একটাই কথা, যে সকল স্টুডেন্টের ফ্যামিলি ইনকাম বছরে 2.5 লাখ টাকার নিচে, তো অনলি ফর মেয়েদের কথা, যদি কোনো মেয়ে পড়তে চাও, বিটেক কম্পিউটার সায়েন্স, বিবিএ, বিসিএ, আরও অনেক কোর্সের ডিটেলস আছে। তো বিটেক কম্পিউটার সায়েন্স পড়তে গেলে তোমার অনলি ফর ইউজিসি গভর্নমেন্টের রেজিস্ট্রেশন যে ফিসগুলো হয়, সেই ফিসগুলো তোমাকে দিতে হবে। সেগুলো ফিস তোমার হার্ডলি 4 বছরে 70 থেকে 80 হাজার টাকা খরচা হবে। অ্যাডমিশন টাইমে তোমার 50 হাজার টাকা লাগবে। বাকি যে তোমার ফিসগুলো লাগবে, সেই টাকাগুলো হচ্ছে 1000, 2000
যেরকম এক্সাম ফিস হয় সেই রকম অনুযায়ী তোমাকে টাকাগুলো কলেজকে দিতে হবে। তোমাকে বিটেক কম্পিউটার সায়েন্স পড়তে গেলে যেরকম 3 লাখ 4 লাখ 5 লাখ খরচা হয়, সেরকম তোমার কোনো টাকা খরচা হচ্ছে না এখানে শুধুমাত্র গভর্নমেন্টের যেরকম রেজিস্ট্রেশন ফিস থাকে সেগুলো দিতে হয়। যেরকম তোমাদের আইডিয়া নেই, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যদি তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে যাও 12,000 টাকা পার সেমিস্টার পড়ে, 12,000 টাকা করে পার সেমিস্টার দিতে হয়, ঠিক আছে? তো এরকম হয়ে থাকে। বাট প্রাইভেট কলেজের ক্ষেত্রে ইউজিসি রেজিস্ট্রেশন ফিস 1,000 1200 1500 এরকম করেই তোমার পড়ে থাকে, 1000 2000 এরকম করে পড়ে থাকে। তো অল টোটাল হার্ডলি তোমার 80,000 টাকার মতো খরচা হবে টোটাল 4 বছরে, তুমি যদি বিটেক কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাও, ঠিক আছে? এটা হচ্ছে মেয়েদের জন্য, যাদের টাকা পয়সার অভাব আছে, পড়াশোনা করতে চাইছো। ইউনিভার্সিটি লোকেশন হচ্ছে তোমার দিল্লি, নয়ডা, এনসিআর, ঠিক আছে? অ্যাডমিশন করবার টোটালি দায়িত্ব আমার, অ্যাডমিশন করে দেওয়ার, এবং তোমরা যদি পড়তে চাও তো ওখানে পড়তে পারো। এটা হয়ে গেল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে। ইঞ্জিনিয়ারিং আছে প্লাস বিবিএ বিসিএ এভরিথিং, ঠিক আছে? এখন অ্যাডমিশন চলছে, তো এটা ডিটেলস হয়ে গেল। এরপরে জিএনএম নার্সিং, কেউ যদি জিএনএম নার্সিং নিয়ে পড়তে চাও, নার্সিংয়ের ক্ষেত্রে একটা সুযোগ সুবিধা আছে। যদি কোনো স্টুডেন্ট ভেবে থাকো যে আমি জিএনএম নার্সিং করব, জিএনএম নার্সিং করার জন্য তোমার কাছে টাকা নেই, তো সেক্ষেত্রে তুমি, আমাদের কাছে এটাও সুযোগ সুবিধা আছে, অ্যাডমিশন ফিস দেওয়ার পর বাকি টাকাটা আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন করে দিতে পারবো, ঠিক আছে? জিএনএম নার্সিং করতে গেলে তোমার এরপরে যদি কেউ বলো যে আমি লোন নেবো না, আমার বাবা মার পক্ষে লোন নেওয়া সম্ভব নয়, আমার কাছে টাকা সেরকম নেই, অনলি ফর অ্যাডমিশন ফিসটা দিতে পারবো আমি, তো সেটাই আমি করতে পারবো। তো সেক্ষেত্রে জিএনএম নার্সিং করার জন্য আমাদের ব্যাঙ্গালোর, এটা হচ্ছে ব্যাঙ্গালোরে তুমি জিএনএম নার্সিং করতে পারবে। শুধুমাত্র তোমাকে অ্যাডমিশন ফিস দিতে হবে। এরপরে অ্যাডমিশন ফিস দেওয়ার পর যে টাকাটা তোমার থাকছে সেই টাকাটা তোমাকে, তুমি যদি বলো যে আমি কাজ করব, কাজ করার সাথে সাথে আমি পড়াশোনা করব, তো সেটাও তুমি করতে পারো। কাজ করার সাথে সাথেও তুমি পড়াশোনা করতে পারো। সেদিক থেকে কি হয়, আমরা তোমাকে কলেজে অ্যাডমিশন করিয়ে দিলাম, আমরা তোমাকে কাজের যে জায়গা হসপিটাল সেটারও আমরা প্রোভাইড করিয়ে দিলাম। এবারে কাজ করতে হবে তোমাকে, পড়াশোনা করতে হবে তোমাকে, এবং হসপিটালে তুমি থাকা খাওয়া দাওয়া ফ্রিতে পাবে। প্লাস প্রত্যেক মাস গেলে 10 থেকে 12,000 টাকা তুমি তোমার অ্যাকাউন্টে পাবে। সেই টাকাটার সাথে আমাদের কোনো লেনদেন নেই, সেই টাকা তুমি তোমার অ্যাকাউন্টে সেভিংস করবে না খরচা করবে না কিচ্ছু করবে। তোমাকে পরীক্ষার আগে পর্যন্ত তোমাকে কলেজকে টাকাটা ক্লিয়ার করে দিতে হবে। তুমি টাকা ক্লিয়ার করে দিলে তারপর তুমি পরীক্ষা দিতে পারবে। টাকা ক্লিয়ার না করলে কোনো প্রাইভেট কলেজ তোমাকে প্রোভাইড করবে না। আর যে সকল স্কলারশিপের কথা বলছি এগুলো সব প্রাইভেট কলেজের ক্ষেত্রে, ঠিক আছে? সেটা ব্যাঙ্গালোর বলুন বা দিল্লি বলুন, গভর্নমেন্টের স্কলারশিপের জন্য আমরা অ্যাপ্লাই করে থাকবো। জিএনএম নার্সিং করতে গেলে এটা তো এনএসপিসি স্কলারশিপ হয়, প্রত্যেক বছর 15,000 টাকা করে পাওয়া যায় যদি 50%-এর ওপরে নাম্বার থাকে। আর যদি বিটেক কম্পিউটার সায়েন্স নিয়ে যে পড়বে স্টুডেন্ট দিল্লিতে, যার স্কলারশিপে, যে বেটি বাঁচাও বেটি পড়াও স্কলারশিপে পড়বে, যার টোটাল খরচা হবে 70 থেকে 80,000 টাকা, সেই স্টুডেন্টও যদি অ্যাপ্লাই করে এনএসপিসি স্কলারশিপ, 50%-এর ওপরে এইচএসে যদি নাম্বার থাকে, এইচএসের প্রথমবারে যদি নাম্বার থাকে 50-60 টাকা পাবে। তারপর ফার্স্ট সেমিস্টার যখন ফার্স্ট ইয়ার ক্লিয়ার করবে, ফার্স্ট ইয়ারে যদি 50%-এর উপরে নাম্বার যদি থাকে তখনও সে টাকা পাবে 50,000। সেগুলো ডিপেন্ড করে তোমার নাম্বারের উপরে এবং কলেজের উপরে, ঠিক আছে? তো এটা হচ্ছে স্কলারশিপ। জিএনএম নার্সিংয়ের যে কথাটা বলছিলাম, প্রথম কথা, তুমি নার্সিং পড়ছো, তোমার টাকা নেই, তোমার অ্যাডমিশন ফিস যেটা থাকছে, ঠিক আছে, সেই অ্যাডমিশন ফিস তুমি দিয়ে দিলে। এবারে বাকি টাকাটা দেওয়ার জন্য দেখো, প্রথম কথা, আমরা তোমাকে কোনো টাকা দিয়ে সাহায্য করতে পারবো না, আমরা তোমাকে গাইড করতে পারবো যে এই পথে তুমি যাও, এই পথে হয়তো তোমার স্ট্রাগল বেশি হবে তুমি যদি নার্সিং করো। দেখো, একটা স্টুডেন্ট যার বাবার টাকা আছে, সে একটা মেসে বা হোস্টেলে পড়াশোনা করবে, সে থেকে পরে পড়াশোনা করবে, ঠিক আছে? তাকে সে হোস্টেলে থাকার জন্য টাকা দিচ্ছে, তুমি কিন্তু টাকা দিচ্ছ না। তোমার একটু সেই স্টুডেন্টের থেকে স্ট্রাগলটা একটু বেশি হবে, কারণ তুমি তোমার নিজের হাতে টাকা ইনকাম করছো, তারপরে কলেজের ফিস ক্লিয়ার করছো, আর এবং দিনরাত তুমি আলাদাভাবে নিজেকে তৈরি করছো, নিজেকে পড়াশোনার মধ্যে তৈরি করছো, এবং সেটাই হচ্ছে তোমার পথ। তো সেটা হচ্ছে কি হচ্ছে, তুমি নিজের কাজ নিজে করছো, নিজের কাজ করে নিজে টাকা উপার্জন করে কলেজে পড়াশোনার জন্য ফিস তুমি নিজে করছো। তো সেটাও পর্যন্ত আমরা তোমাকে পথ দেখিয়ে দেবো। পথ দেখানোটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা কাউকে মিথ্যে বিবেচনা বলে থাকি না যে আমরা তোমাকে টাকা দিয়ে সাহায্য করব। টাকা দিয়ে সাহায্য করার মতো এখনও আমার কোনো ক্ষমতা নেই, আর টাকা দিয়ে সাহায্য করার জন্য কেউ তোমাকে সাহায্য করবে না। গভর্নমেন্ট থেকে তোমার যদি ভালো মার্কস থাকে তো তুমি গভর্নমেন্ট কলেজে পড়বে। তো গভর্নমেন্ট কলেজেও জিএনএম নার্সিং করতে গেলে 3 বছরে 50,000 টাকা খরচা হবে। আর যদি বিএসসি নার্সিংও হয় তো 1 লাখ টাকার মতো খরচা আছে। সেটা কলেজের উপরে ডিপেন্ড করছে তুমি কোন কলেজে পড়ছো। প্লাস থাকা খাওয়া দাওয়া সব জায়গাতেই 4, 5, 6, 7 হাজার টাকা খরচা। আজকে তুমি জিএনএম নার্সিং গভর্নমেন্ট থেকে যদি করো তো 3 বছরে তোমার মাসে 5,000 টাকা যদি করে আমি ধরি, কারণ মেডিকেল লাইনে খরচা প্রচুর থাকে, তো মাসে 5,000 টাকা যদি হয় তো 3 বছরে 1,80,000 টাকা হোস্টেল ফিস,
প্লাস তোমার পড়াশোনার জন্য আরও 50,000 টাকা, 2,30,000 টাকা এমনি গভর্নমেন্টে খরচা হচ্ছে। ঠিক আছে, বুঝে গেল, আশা করি বুঝে গেছো। হোস্টেলে থাকতে গেলেও একটা খরচা হয়। তো এই হচ্ছে জিএনএমের ডিটেলস। তো পথ অনেক কিছুই আছে, যতক্ষণ না তোমরা আমার অফিসে আসবে সঠিক ইনফরমেশন, এত কথা আমি মানে ভিডিও বলতে পারছি না, মিস্টেকও হয়ে গেছে কিছু কথা। তো কিছু যদি মিস্টেক হয়ে থাকে সেগুলো আমরা যখন ফেস টু ফেস তুমি কল করবে বা আসবে আমার কাছে, তখন তোমাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে। তো আশা করি বুঝতে পেরে গেছে একটা একাডেমিতে বা একটা কাউন্সিলিং করাটা কতটা প্রয়োজন একটা স্টুডেন্টের পক্ষে। আপনি এক গ্রামে বসে আছেন, গ্রাম থেকে আপনি কীভাবে জানতে পারবেন যে আজকে এই কলেজটা ভালো বা এই কলেজের স্কলারশিপ? সেটা ছেলেরা আপনার ভবিষ্যতের ব্যাপার। আজকে এডুকেশন লাইন নিয়ে পড়ে আপনি যে পড়াশোনা করবেন, আপনি ইঞ্জিনিয়ারিং পড়াবেন, আপনি আমার স্টেটে ইঞ্জিনিয়ারিং পড়াবো, আমি যে আমার স্টেটে ইঞ্জিনিয়ারিং পড়াবো, আদৌ কি এখানে সেইটার কোয়ালিটি আছে? এই স্টেটে পড়তে গেলে কোয়ালিটি অফ এডুকেশন এখানে আছে? তো অনেক কম টাকার মধ্যে অনেক কলেজ আছে, যেসব কলেজগুলো তোমার দিল্লি বলুন, ব্যাঙ্গালোর বলুন। দিল্লি হচ্ছে কোয়ালিটি অফ এডুকেশনে 1 নাম্বার, সেকেন্ডে আপনার ব্যাঙ্গালোর হয়, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, সাউথটা আপনার সেকেন্ড পজিশনে পড়ে। তো আমাদের এখানে যদি আপনি ভাবছেন যে 10 লাখ টাকা বিটেকে খরচা করব, তো সেই 10 লাখ টাকা খরচা করার থেকে যদি কারো ফাইন্যান্সিয়ালি সমস্যা হয়ে থাকে, আপনি 5 থেকে 6 লাখ টাকাই আপনি দিল্লি ব্যাঙ্গালোর সাইডে আপনি ভালো ভালো কলেজ পেয়ে যাবেন। প্লাস দিল্লি ব্যাঙ্গালোর সাইডে যখনই একটা স্টুডেন্ট পড়তে যাবে না, তখন একটা কলেজে একটা বাঙালি স্টুডেন্ট থাকবে না, শুধুমাত্র 28টা স্টেটের স্টুডেন্ট পাবে, প্লাস আউট অফ ইন্ডিয়ারও স্টুডেন্ট পাবে। প্রথম সেগুলো তো পাচ্ছেই, প্লাস কোয়ালিটি অফ এডুকেশন পাচ্ছে, প্লাস কোয়ালিটি অফ এনভায়রনমেন্ট পাচ্ছে, কোয়ালিটি অফ প্লেস পাচ্ছে যেখানে জব করবার। ব্যাঙ্গালোর হচ্ছে হাইটেক সিটি, ব্যাঙ্গালোর বলুন, হায়দ্রাবাদ বলুন, ঠিক আছে, এবারে দিল্লি বলুন, এগুলো হচ্ছে আইটি সেক্টরের জায়গা। মেডিসিন, সব থেকে বেশি মেডিসিন কোম্পানি আপনার হায়দ্রাবাদ আর দিল্লিতে আছে। মেডিসিন বলুন, সব দিক থেকেই, আইটির ক্ষেত্রেও সব থেকে বেশি কোম্পানি দিল্লি আর ব্যাঙ্গালোর সাইডে, তাছাড়া আদার্স কোথাও নেই। তো তারা যদি ওখান থেকে প্রথম পড়ে না, ওইখানে যদি কোনো 5 লাখ টাকার কোনো কলেজে পড়ে, সেই কলেজটাই যদি আপনার দুর্গাপুর বা কলকাতায় থাকে, সেই কলেজটার ফিজ হয়ে যাবে 10 থেকে 15 লাখ টাকা। যদি প্রথম থেকেই বাইরে একটা স্টুডেন্ট পড়ে না, তো সেই সব জায়গাতে পড়ে, তো সেখানকার তার কোয়ালিটি আলাদাভাবে তৈরি হবে, সে কীভাবে কী পড়ছে। হয়তো আজকে কিছু কারণবশত সে গ্রাম বাংলায় বা আমার ঘরে, আপনি হয়তো প্রথম কথা এখন ভাবছেন যে আমার ছেলে মেয়ে প্রথমেই এখানে পড়ছে, ঘরের সামনেই থাকুক, ঘরের বাঁকুড়ায় কলেজ আছে বাঁকুড়ায় পড়ুক, বা বর্ধমানে কলেজ আছে বা দুর্গাপুরে কলেজ আছে বা দুর্গাপুরেই পড়ুক, ঠিক আছে, কিন্তু সেই সব ভাবলে হবে না। কিন্তু বাড়ি থেকে বেরোতে হবে, যেখানে যে জিনিসটার প্রয়োজন, ঠিক আছে, যে জিনিসটার যেখানে কোয়ালিটি আছে আমাকে সেখান থেকে পড়া দরকার, সেখানে আমি বেশি শিখতে পারবো, সেখানে কম্পিটিশানটা আমার বেশি থাকছে, তখন আমার মধ্যে কোয়ালিটি থাকবে। আজকে আমি যদি ভালো কোনো, আমাদের নর্মালি বেশিরভাগই মানে যাদের ফ্যামিলি থাকে, বেশিরভাগই কিছু কিছু ফ্যামিলি থাকে যে আমার ছেলে ঘরে থাকুক, আমরা কিছু ক্ষেত্রে ভাবি, কিন্তু কখনো আপনার ছেলে যখন চাকরি পেয়ে যাবে, ভালো চাকরি, জাস্ট আমি বলছি কোনো আপনার এসএসসি কমপ্লিট করার পর বা পিএসসি কোনো এক্সাম ক্লিয়ার করার পর, সিজিএল, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যদি কোনো চাকরি পেয়ে যায় আপনার সিজিএল বা সিএইচএসএল, তো সেক্ষেত্রে তাকে কোথায় যেতে হবে? দিল্লিতে। যখন কোনো একটা স্টুডেন্ট গভর্নমেন্ট চাকরি যখন পেয়ে যায়, তো বাবা মা যদি বলে যে তুই দিল্লিতে চাকরি পেয়ে গেছিস, দিল্লিতে চলে যা, ঠিক আছে, সেটা গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে বলে, কিন্তু প্রাইভেট চাকরির ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে তখন বলে না, না আমার ছেলে এখানে থাকুক, কিন্তু আদৌ 4 বছর 5 বছর কমপ্লিট করার পর আমাকে সেই বাইরেই যেতে হবে, সেই দিল্লি না হলে ব্যাঙ্গালোরেই যেতে হবে, কোনো উপায় নেই। কারণ আমরা সেটা দেখতে পাচ্ছি। আপনার যদি মনে হয়ে থাকে যে আমার এইখানে পড়া দরকার, আমি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ, তো সেক্ষেত্রে আমাদের লোকাল জায়গা মাস, ঠিক আছে, আমার কোনো ঝামেলা নিতে যাব না, আমার টাকা পয়সারও কোনো লোভ নেই, আমার 10,000 20,000 আমার যেটা থাকবে সেটাতেই আমি খুশি, তো সেক্ষেত্রে আমাদের লোকাল জায়গা এরিয়া ঠিক আছে। বাকি যদি ভালো বেশি কিছু করতে চাও, কম্পিটিশনের মুখে যদি বেরোতে চাও, নিজেকে আরও ভালোভাবে যদি করতে চাও, তো তোমাকে বাড়ি থেকে বেরোতে হবে, নিজের স্টেট তোমাকে ছাড়তে হবে, কারণ কোয়ালিটি অফ এডুকেশনের জন্য। আজকে তুমি যে কোনো জিনিসই ভালো কিছু করো, রিসার্চ করো, সে তোমাকে ব্যাঙ্গালোর না হলে দিল্লি, ঠিক আছে। আজকে এমএলএ এমপি যারা হচ্ছে তাদেরকেও সংসদে যেতে হয়, সেটা কোথায়? আপনার দিল্লি হচ্ছে মেন ক্যাপিটাল এরিয়া, পড়াশোনার জন্য খুবই ভালো। যারা চোখ বন্ধ করে যারা দিল্লি যেতে চাও, তো দিল্লি যেতে পারো, দিল্লির আগে কোনো কিছু নেই। তো দিল্লি ছাড়াও ব্যাঙ্গালোরও আছে, অপশান তোমাদের কাছে অনেক আছে, যখন আমাদের কাছে আসবে তোমাদেরকে সব দিক থেকে সাহায্য করে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এই কথা হলো। ভিডিওটা শেষ করার আগে সবাইকে এটাই বলে রাখি, তোমরা যে কোনো কলেজে অ্যাডমিশন হওয়ার আগে সেই কলেজ সম্বন্ধে ডিটেলস আগে জানো। তো দাদা ভাই বোন
কোনো দিনও তোমরা পাশে থাকবে না তাদের। তোমরা কলেজে কমপ্লিট করে পেরোয় তারা বেরিয়ে গেলে তখন তোমাদের কি হবে? তো কাউন্সিলিংয়ের কতটা ইম্পর্টেন্ট, একটা কাউন্সিলিং করানো, সেই কলেজ সম্বন্ধে জানা, তোমরা সব কিছু আমাদের কাছে জানতে পারছো। এভরিথিং, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লোন, কলেজে 4 বছর যে পড়ছো সেটা সাপোর্ট তোমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছ। তোমরা ব্যাঙ্গালোরে পড়বে, দিল্লিতে পড়বে, তো তোমাদের কোনো অসুবিধা হলে আমরা লোকাল, আমরা এখানে থাকবো, আমরা যেখানেই থাকি আমরা তোমাদেরকে সাপোর্ট করতে পারবো। তো তোমরা এভরি কলেজ, তোমরা ইঞ্জিনিয়ারিং হলে তোমরা অল ওভার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের তোমরা ডিটেলস আমাদের কাছে পেয়ে যাচ্ছ, কোথাও দৌড়াতে হচ্ছে না। ফার্মেসি কলেজের ডিটেলসও আমাদের কাছে পেয়ে যাচ্ছ, নার্সিং কলেজের ডিটেলসও পেয়ে যাচ্ছ। তোমরা এমবিবিএসের ক্ষেত্রেও, এমবিবিএস যদি আউট অফ ইন্ডিয়া যদি পড়তে যাও তো সেক্ষেত্রে সেটারও ডিটেলস আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ। তো এভরি ডিটেলস আমাদের কাছে পেয়ে যাবে। আরও ভালোভাবে কথা হবে তোমরা যখন আমাদের অফিসে আসবে। আর স্কলারশিপ অনেক আছে, ঠিক আছে? সরকার অনেক স্কলারশিপ দিয়ে থাকে, অনেক ভালো ভালো কলেজ থাকে, তারা মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে পড়াশুনো যাতে এগিয়ে যাক, ঠিক আছে? একবার প্রথম কথা, একটা কলেজে তুমি যে পড়বে, যদি একটা ডিগ্রির যদি প্রয়োজন হয় যে আমি ডিগ্রিটা বোঝা নিয়ে রেখে নেবো বা ব্যাগে ভরে পড়ে, তো সেক্ষেত্রে তুমি যে কোনো কলেজে পড়াশোনা করো। আর আজকে হচ্ছে কম্পিটিশনের যুগ, ঠিক আছে? কম্পিটিশনের যুগে আমাকে আগে দেখতে হবে মার্কেটে সেই কোর্সটার ভ্যালু থাকবে তো, সেই কোর্সটা আদৌ ইন ফিউচার ভালোভাবে কাজ করবে তো। আমি এমন একটা কোর্স করব না যেটাতে আমার ফিউচারে কোনো রেজাল্ট পাবো না, যেটা যে বিষয়ে হোক। তো প্রথম কথা, সেইটার জন্য তোমাকে কাউন্সিলিং করা দরকার। তোমার আদৌ ইঞ্জিনিয়ারিং পড়ার দরকার কি দরকার না, নার্সিং করার কি দরকার না, কারণ সেইটা তোমার নিজের জন্য কোয়ালিটি ঠিক আছে তো। না হলে হয় আমার কোয়ালিটি হচ্ছে 10 টাকার, আমি 100 টাকার কোয়ালিটিটাকে আমি নিজের পকেটে রেখে নিয়েছি, তো আমি তো 100 টাকাটাকে আটকাতে পারবো না, সে তো বাস্ট হয়ে যাবে, কারণ আমার 10 টাকার কোয়ালিটি। তো সেই হিসাবে তুমি আগে নিজে ভালোভাবে দেখো, নিজে ভালোভাবে চিন্তা করো। যদি না পারছো আমাদের কাছে আসো, আমরা তোমাকে সাহায্য করছি। আমার অফিসের অ্যাড্রেস আবার বলে রাখি, নিয়ার দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে পায়ে হেঁটে 5 মিনিট, রবিবার বাদ দিয়ে স্যাটারডে টু সানডে আসার আগে আমাকে কল করে নেবে, কারণ আমি অ্যাডমিশন রিগার্ডিং সবসময় এদিক ওদিক ব্যস্ত থাকি, অফিসে সবসময় নাও থাকি, কিন্তু আসার আগে কল করে নেবে, যে একদিন আগে কল করলে যে আমরা এই ডেটে যাব বা এই টাইমে যাব, ঠিক আছে? তো এটাই হচ্ছে ডিটেলস। তো নার্সিং পড়তে চাও বা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, যে কোনো ডিটেলস আগে ভালোভাবে জানো, যে আমি মেডিকেল লাইন নিয়ে পড়াশুনো করব, আদৌ মেডিকেলে আমি যেখানে পড়াশুনো করব এখানে কোনো কোয়ালিটি আছে তো না, আমাকে ব্যাঙ্গালোরে পড়তে যেতে হবে, না আমি দিল্লিতে পড়তে যাব। মেডিকেলে পড়াশুনো কোথায় ভালো হয়, কোথায় শিখতে হয়? আজকে আমরা একটু কোনো সমস্যা হলে মেডিকেলের দিক থেকে আমরা কোথায় দেখাতে চাই? চেন্নাই দেখাতে চাই, ব্যাঙ্গালোর দেখাতে চাই বা দিল্লি দেখাতে চাই, ঠিক আছে? তো সেরকমভাবে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কোথায় ভালো ফিল্ড আছে, ইঞ্জিনিয়ারিংয়ের কোথায় গেলে আমাদের ভালো হবে, তো সেই সকল জিনিসগুলো ভালোভাবে জানো, দেখো, সেই সবভাবে পড়াশোনা করো। টাকা পয়সার কোনো অসুবিধা নেই, টাকা পয়সার দিক থেকে সরকারি লোন আছে, স্কলারশিপ আছে, আমরা তোমাদেরকে প্রোভাইড করব। অনেক কম টাকার বিনিময়েও ভালো ভালো কলেজ পাওয়া যায়, সেইগুলো তোমাদের জানতে হবে, সেই সব বিষয়। তো আপাতত এখানে আমি ভিডিওটা শেষ করছি। বাকি যা কিছু জানার আপনি অফিসে আসবেন বা আমাকে কল করবেন, অল ডিটেলস বলে দেওয়া হবে। ধন্যবাদ।